যদি পাতলা পায়খানা একেবারেই পানির মতো পায়খানা হয়, যদি ২৪ ঘন্টাতে ৩ বারের বেশি হয় পাতলা পায়খানা, তাহলে আমরা সেটাকে ডায়রিয়া বলি আমাদের ভাষাতে। এখন ডায়রিয়া হলে প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে বাচ্চাকে খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে, অথবা আমাদের কিছু চাউলের স্যালাইন পাওয়া যায়, রাইস স্যালাইন বলে আমরা, সেটাকে খাওয়ানো যেতে পারে, অথবা তরল জাতীয় যে কোনো খাবার, ডাবের পানি হোক, ভাতের মাড় হোক, এইগুলো বেশি বেশি করে দিতে হবে। এবং বয়স অনুযায়ী স্যালাইনের মাত্রা ঠিক করতে হয়। প্রতি বাচ্চার বয়স খেয়াল করতে হবে যে কোন বয়সের বাচ্চা, সেই অনুযায়ী তাকে ৫ থেকে কোনো বাচ্চা ৫ চামচ প্রতিবার পাতলা পায়খানা পড়ে, বয়স বেশি হলে ১০টা চামচ প্রতিবার পাতলা পায়খানা পড়ে, এভাবে ১০ থেকে ২০ চামচ করেও পাতলা পায়খানা পড়ে তাকে স্যালাইন খাওয়াতে হবে। প্রতিবার পাতলা পায়খানা পড়ে খাওয়ার স্যালাইন দিতে হবে। খাওয়ার স্যালাইনই ওষুধ হলো খাওয়ার স্যালাইনই। এছাড়া হলো খেয়াল করতে হবে যে বাচ্চার কোনো পানি শূন্যতা হচ্ছে কিনা, কারণ এখন যে ডায়রিয়াগুলো হচ্ছে তার বেশিরভাগই হলো রোটাভাইরাস জনিত ডায়রিয়া হয়। এবং রোটাভাইরাস জনিত ডায়রিয়া হলে যেটা সমস্যা হয়, বাচ্চাদের প্রচুর পরিমাণে ডায়রিয়ার পরিমাণটা বেশি থাকে এবং সেই সাথে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হওয়ার চান্সও বেশি থাকে। সুতরাং ডিহাইড্রেশনটাকে অ্যাভয়েড করতে হবে। সাথে আমরা ঘরোয়া রেমেডি হিসেবে জিঙ্ক খাওয়াতে পারি, ওরালি জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিতে পারি। এটা জিঙ্কের রোল হলো, জিঙ্ক হলো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সাথে হলো যে ডায়রিয়ার প্রকোপটা একটু কমে আনে এইভাবে। আর হলো যে তবে জিঙ্ক খেলে কিছু বাচ্চা আবার বমিও করে, সেক্ষেত্রে জিঙ্ক বন্ধ করে দিতে হবে। আর ডায়রিয়া যদি দেখা যায়, ডায়রিয়ার সাথে যদি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয়, সেক্ষেত্রে অবশ্যই শিশু বিশেষজ্ঞ হোক বা নিকটস্থ হাসপাতাল হোক বা যে কোনো চিকিৎসক, এমবিবিএস চিকিৎসক, অন্তত এমবিবিএস চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এখন পানি শূন্যতা কীভাবে বুঝবো? পানি শূন্যতা প্রথমত খেয়াল করতে হবে তার চোখ বসে যাচ্ছে কিনা, বা বাচ্চা হলো যে খুব বেশি পানি খাচ্ছে, মানে যে আনইউজুয়াল, খুবই বেশি করে সে পানি পিপাসা পাচ্ছে এরকম, অথবা তার হলো যে বাচ্চা নেতায় গেছে, বাচ্চা প্রস্রাব করতেছে না, বা বাচ্চা খুব বেশি বমি করতেছে, এরকম যদি কোনো কিছু হয় ডায়রিয়ার সময়, সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে হসপিটালে ভর্তি করা উচিত। ৬ মাসের কম বয়সী বাচ্চাদের তো আসলে মায়ের বুকে দুধ ছাড়া অন্য খাবার খেতে নিষেধ করছেন, তো এই বয়সে বাচ্চারা তাহলে স্যালাইনের ব্যাপারটা কীভাবে আসবে? ৬ মাসের নিচের বাচ্চারা অবশ্যই মায়ের বুকের দুধ খাবে, কিন্তু প্রতিবার পাতলা পায়খানার পরে তারা স্যালাইন খেতে পারবে। আমরা বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে শুধুমাত্র বুকের দুধ, কিন্তু মেডিকেশন যেগুলো আছে সেগুলো প্রয়োজন মতো তাকে মেডিকেশন খাওয়ানো যাবে। এই ক্ষেত্রে ডায়রিয়া প্রতিরোধে ঘরোয়াভাবে যে ছোট বাচ্চাটা শুধু মায়ের বুকের দুধ খায়, তো তার একটু বড় যারা তার সাথে অন্য খাবার খাওয়া শুরু করেছে, তারা ডায়রিয়ার প্রতিরোধে বা এটাকে দূরে রাখার জন্য কী ধরনের পদক্ষেপ নিতে পারে? ডায়রিয়ার পদক্ষেপ বলতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রথমেই হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেক বাচ্চা দেখা যায় যে মাটি থেকে অনেক কিছু তুলে খায়, সেগুলো এইসব বাচ্চা মনে বলি টোডলার, মানে যারা হামাগুড়ি দেয় বা হাঁটে, এইসব বাচ্চাদের টোডলার ডায়রিয়া হয়। মানে এইসব বাচ্চার বিভিন্ন জিনিস মাটিতে পায়, সেটা মুখে দেওয়ার পর ডায়রিয়া, পেটে ইনফেকশন হয়ে ডায়রিয়া হতে পারে। সুতরাং প্রথম কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নাম্বার 1, হাত, মানে হ্যান্ড ওয়াশ, যেটা আমরা বলি যে হাত ধোয়ার নিয়ম মতো হাত ধুতে হবে। মানে যে শুধু বাচ্চার হাত পরিষ্কার করলে হবে না, যারা কেয়ার গিভার আছে, যারা বাচ্চাকে খাওয়াচ্ছে বা যারা বাচ্চাকে পরিষ্কার করতেছে, তাদের অবশ্যই ঠিক মতো করে হাত ধুতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাই প্রধান পদক্ষেপ ডায়রিয়া প্রতিরোধের জন্য। এছাড়া হলো যে রোটাভাইরাস, যেহেতু শীতকালে রোটাভাইরাস ডায়রিয়া হয়, সেক্ষেত্রে একটু উষ্ণ রাখতে হবে, বাচ্চাকে গরম রাখতে হবে, বাচ্চাকে ঠান্ডা লাগানো যাবে না, এইগুলোর পদক্ষেপ নিতে হবে। আর রোটাভাইরাল ভ্যাকসিন পাওয়া যায়, যদিও এখন এটা বাংলাদেশে অ্যাভেলেবল না বা ইপিআই শিডিউলে পাওয়া যায় না, তবে কিছু ক্ষেত্রে রোটাভাইরাল ভ্যাকসিন আমরা রিকমেন্ড করি। সকল ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে যে রোটাভাইরাল ভ্যাকসিন দিলে ভ্যাকসিনটা কিছু ক্ষেত্রে এটা হলো যে ভালো কাজ করে। যে কোনো রোগ, যেমন অনেক রোগী আছে, টাইফয়েড বলেন বা হেপাটাইটিস এ বলেন, হেপাটাইটিস ই বলেন, এগুলো কিন্তু খাবারের মাধ্যমে আসে। ফুড পয়জনিং মানে শুধু যে ডায়রিয়া বা রক্ত আমাশা বা ব্লাডি ডায়রিয়া এটাই যে হচ্ছে তা না, ফুড পয়জনিং বিভিন্নভাবে হতে পারে। তবে আসলে আমরা বলি যে খাবারের ক্ষেত্রে একই, যে প্রপার হাইজিন মেনটেন করতে হবে। প্রপার হাইজিন মেনটেন করলেই হলো যে কখনোই ফুড পয়জনিং বা এরকম কোনো কিছু হবে না। খাবার, যেমন অনেকে আছে যে বাসি খাবার হয়তো ফ্রিজে রাখলে যে সেই খাবার ভালো বা সেই খাবার ভালো থাকবে, এটার কোনো মানে নেই।
আবার অনেকে দেখা যায় যে বাইরে থেকে খাবার খায়, যেগুলো বেশিরভাগ আমরা পাই যে বাচ্চারা, যেহেতু আমরা বাচ্চার ডাক্তার, বাচ্চাদের ক্ষেত্রে পাই যে বাইরে ফুচকা, চটপটি, এই যেগুলো রোড স্ট্রিট ফুড যেগুলো আমাদের দেশে পাওয়া যায়, এগুলো থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে হলো যে ফুড পয়জনিং বলেন, টাইফয়েড বলেন, হেপাটাইটিস এ বলেন, এগুলো হয়। এছাড়াও দেখা যায় যে অন্যান্য রোগও কিন্তু মানে পানিবাহিত রোগ যেগুলো, এগুলো কিন্তু এই সাধারণত বাইরের পানি বা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বেসিনে কুলিকুচি করতে গিয়ে সেই পানিও খেয়ে ফেলে, বা গোসল করতে গিয়ে সেই পানিও খেয়ে ফেলে। এরকম আমরা পাইছি যে এরকম পানি খাওয়ার ফলেও বাচ্চাদের হলো ফুড পয়জনিং বলেন বা হেপাটাইটিস বা টাইফয়েড এগুলো হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।